আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মামলা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। প্রায় 1 মাস বন্ধ থাকার পর খুলেছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, খুশি শিক্ষার্থীরা, উপস্থিতি কিছুটা কম। শিক্ষার্থীদের তদারকিতে বাজার থেকে পালিয়েছে মধ্যস্বত্বভোগী চাঁদাবাজরা, নিত্যপণ্যের দাম কমায় জনমনের স্বস্তি। প্রায় সব থানাতেই যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা, ক্ষতিগ্রস্ত থানায় জিডি ও মামলার কাজ চলছে অ্যানালগ পদ্ধতি। সমগ্র বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন সাভারে নিহত এক শিক্ষার্থীর বাবা। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগটি দায়ের করেন তিনি। এদিকে রাজধানীর কাফরুলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এই মামলা করেন নিহত রাজনের ভাই রাজীব। এছাড়া এদিন উত্তরা থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে মঙ্গলবার মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগ এনে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। বিষয়গুলো যথাযথ থানা পুলিশকে এজাহার হিসাবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। সারা দেশে ছাত্র আন্দোলন নিয়ে যেসব মিথ্যা মামলা হয়েছে সেগুলো 31 আগস্টের মধ্যে আর কালকের মধ্যে প্রত্যাহার হবে ঢাকার সব মামলা। সকালে সচিবালয়ে কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়া নিবর্তনমূলক আইনের বিতর্কিত ধারা প্রত্যাহার বা সংশোধনের কথাও জানান তিনি। সচিবালয়ের সংবাদ সম্মেলনের শুরুতেই আসে ছাত্র আন্দোলনে হতাহতদের প্রসঙ্গ। নানা প্রশ্নে বেশ খোলামেলাভাবেই জবাব দেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পরে নিজের মত দিতে গিয়ে তিনি জানান, গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্ভব। এর তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে, আর এ নিয়ে আলোচনা হবে সংস্থাটির আবাসিক প্রতিনিধির সঙ্গে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এছাড়া যতগুলো নিবর্তনমূলক আইন রয়েছে এবং এর যেসব বিতর্কিত ধারা রয়েছে সেগুলো প্রত্যাহার বা সংশোধন হবে বলেও জানান আইন উপদেষ্টা। যতগুলা নিবর্তনমূলক আইন আছে সেটা লিস্ট করেছি। সেখানে সবচেয়ে খারাপ যে সেকশনগুলা, যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে, আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বঞ্চিত হয়েছেন। আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হতো। শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় ছিল। ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করব। এদিকে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদ হিসাব 10 দিনে দাখিল করতে বলা হয়েছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে, ভুয়াদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে কথা জানান তিনি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান করা হবে। কেউ যাতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে অপরাজনীতি করতে না পারে তা নিশ্চিত করা হবে। মঙ্গলবার বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুকী আজম। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণকারী ফারুকী আজম অপারেশন জ্যাকপটের সাব কমান্ডার ছিলেন। ফারুকী আজম 1989 সালে চট্টগ্রামে প্রথম বিজয় মেলার অন্যতম সংগঠক এবং পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সক্রিয় সদস্য ছিলেন। ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টার কথা তো বললাম, এটা সত্যটা তুলে ধরা হবে, আপনাদের কাছে তুলে ধরা হবে সত্যনিষ্ঠা, এবং সেটা সেই অনুযায়ী সংস্কার হবেই। এটাই এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন।
কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে বেশি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে মুক্তিযুদ্ধের। সাভার জাতীয় স্মৃতিসৌধে সকাল 10টায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইবেজ সংকটে পড়েন। আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকার মুক্তিযোদ্ধাদের একটি সুবিধাভোগী শ্রেণী হিসাবে চিত্রিত করে। তাদের বীরত্ব ও আত্মত্যাগকে মূল্যায়নে মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে কাজ করার কথা জানান উপদেষ্টা ফারুকী আজম। অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে। অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সাধারণ মানুষ বাজারে স্বস্তির খবর পাবেন, তবে এজন্য সময় দিতে হবে। তিনি জানান, সংশ্লিষ্টদের নির্ভয়ে নিজের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মতে, বিদ্যমান নীতির বাস্তবায়নেই সমস্যা সমাধান করা সম্ভব। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে সরবরাহ জোরদার ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। তিনি আশা করেন, উৎপাদন বাড়াতে পারলে 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমবে। উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনা করে রিজার্ভ বাড়তে উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, কিছু ক্ষেত্রে ব্যাংক মার্জার বা মালিকানা বদল হতে পারে। এই সমন্বয়হীনতা, অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করব না। যেমন চাঁদাবাজি ইত্যাদি এই ইস্যুগুলো উঠে এসছে, সেই জায়গাগুলোতেও কাজ করতে হবে যাতে এটার এই কস্ট পুশ এলিমেন্টটা আমরা কমিয়ে কন্ট্রিবিউট করে ফেলতে পারি। থার্ড এলিমেন্ট হচ্ছে যে এটাকে আমরা করি, আমরা কনভেনশনাল লিটারেচারগুলো আমরা ডিমান্ড সাইড, চাহিদার দিক থেকে আমরা ইন্টারভেনশন করা, সেটা কিন্তু অলরেডি বাংলাদেশ ব্যাংক অলরেডি করছে। দেশের প্রয়োজনে অন্তর্বর্তী সরকার যেই দায়িত্ব দেবে তা যথাযথভাবে পালন করতে বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুত বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোর বিমানবন্দর ও বিমান ঘাঁটি পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বিমান বাহিনী প্রধান আরও বলেন, সম্প্রতি সীমিত জনবল দিয়েও বেসামরিক কর্তৃপক্ষকে নিরাপত্তা সহায়তা দিচ্ছে বিমান বাহিনী। বিমান সেনারা বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমাদেরকে দায়িত্ব দিবেন, আমরা সেই দায়িত্ব পালনের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত আছি এবং আমরা আমাদের সহযোগিতা কন্টিনিউ করব। এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। সো পুনরায় আমি আমার বিমান বাহিনীর সদস্যদেরকে আহ্বান জানাচ্ছি। আমি জানি আপনাদের হয়তোবা ওভারশিফট কাজ করতে হচ্ছে, কিন্তু এই জন্যই কিন্তু আমরা আজকে প্রস্তুত হয়েছি। বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবরকে গুজব ও সাজানো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্ত হামলার ঘটনা রাজনৈতিক, কোনো ধর্মীয় ইস্যুতে নয় বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপি মহাসচিব আরও বলেন, একটি বিদেশি চক্র ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে চায়। তারাই দেশে সংখ্যালঘু নির্যাতনের অলীক কাহিনী প্রচার করছে। আরও বলেন, ঠাকুরগাঁওয়ে যে সকল হামলার ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ রাজনৈতিক, কোনো ধর্মীয় ইস্যুতে নয়। এছাড়া দলের কারো বিরুদ্ধে সহিংসতার প্রমাণ পেলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। এদিকে নীলফামারীর সৈয়দপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ মাঠে থাকলে সর্বশক্তি দিয়ে তাদের প্রতিহত করতে হবে। এছাড়া রংপুরে শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব। এ সময় সাইদ হত্যার বিচার ও তার পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। বাংলাদেশের এই বিপ্লবকে নস্যাৎ করতে চায়, ছাত্র জনতার যে ত্যাগকে নিঃসাত করতে চায়, তাদের একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলীক একটা কাহিনী প্রচার করে চলছে। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। প্রায় 1 মাস বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয় খোলায় খুশি শিক্ষার্থীরা। তবে প্রথম দিনের শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম। ছাত্রছাত্রীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন অভিভাবকরা। দীর্ঘদিন পর পুরোদমে খুলেছে প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর শিক্ষাঙ্গন। চট্টগ্রামে দীর্ঘদিন পর স্কুলে এসে খুশি ছাত্রছাত্রীরা। তবে স্কুল বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পূরণের চেষ্টা করছেন শিক্ষকরা। টিচার কম, কিন্তু তারপরেও তাদের প্র্যাকটিসটা হচ্ছে। ক্লাসগুলো কিভাবে নিলে আরেকটু বাচ্চারা উপকৃত হয়, যেহেতু বিশাল একটা আমাদের মধ্যে ঘাটতি তৈরি হয়েছে। তো চেষ্টা করব আমরা শিক্ষকরা সবাই মিলে আন্তরিকভাবে যাতে আমাদের ঘাটতিটা পোষানো যায়। রাজশাহীতে প্রথম দিনের শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কম। দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মেতে ওঠে শিক্ষার্থীরা। নিরাপদ পরিবেশের দাবি অভিভাবকদের। আমাদের স্কুল খুলছে, আমাদের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, অনেক মজা হবে, তারপরে দুষ্টু সবই হবে। অনেক ভালো লাগছে, বন্ধুদের সাথে দেখা হচ্ছে, খেলাধুলা করছি, টিভিতে পড়ালেখা ভালো হচ্ছে। সিলেট নগরীর সবগুলো প্রাথমিক বিদ্যালয় খুললেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল একেবারেই কম। খুলনায় প্রথম দিনের 60% উপস্থিতি দেখা যায়। স্কুলটা প্রথম শুরু হলো, সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখছি এখন 60%-এর মধ্যে উপস্থিত আছে এবং আগামী দিনগুলোতে হয়তো উপস্থিতি আরও অনেক বেশি হবে। এছাড়া গাজীপুর, বরিশাল, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, টাঙ্গাইল সহ সারা দেশের প্রাথমিক বিদ্যালয় খোলায় উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভিন্ন জেলায় পুরো দমে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। রাজশাহী নগরীর 12টি থানাতেই ফিরেছে পুলিশ। প্রাথমিক পর্যায়ে জিডি ও মামলার কার্যক্রম শুরু হয়েছে। থানার সার্বিক নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা। কাজে ফিরেছে খুলনা জেলা পুলিশও। লক্ষ্মীপুরে 6টি থানার দাপ্তরিক কার্যক্রম ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ট্রাফিক পুলিশ। প্রত্যেকটি থানায় মামলা নেওয়া সহ নাগরিকদের সেবা কার্যক্রম চলছে। এদিকে সচল হয়েছে মুন্সিগঞ্জের 7টি থানার কার্যক্রম। সকলের সহযোগিতায় আমরা আবার কাজে ফিরেছি, আলহামদুলিল্লাহ। আমরা ভালোভাবে কাজ করতেছি, জনগণের পুলিশ হয়ে আমরা ফিরেছি। আমাদের থানার কার্যক্রম চলমান আছে আর সেবা প্রত্যাশীরা আসছে, আমরা তাদেরকে সেবা দিচ্ছি। আমাদের থানাতে পরবর্তীতে আমাদের সিনিয়র অফিসার নির্দেশ করে আমরা সকলেই যোগদান করছি এবং আমরা মোটামুটি থানার ভিতরেরই যে কার্যক্রম জিডি করার মামলা এগুলো নিচ্ছি। নেই চেয়ার টেবিল, কম্পিউটার কিংবা ইন্টারনেট সংযোগ। অ্যানালগ পদ্ধতিতে চলছে জিডি মামলার কার্যক্রম। অধিকাংশ গাড়ি ভাঙচুর হয়, সেবা দিতে পড়তে হচ্ছে বিপাকে। এমনই নানা সমস্যা আর সীমাবদ্ধতা নিয়ে চালু হলো ঢাকা মহানগরের বেশিরভাগ থানার কার্যক্রম। এরপরও সাধারণ মানুষকে সেবা দেওয়ার দৃঢ় মনোবল নিয়ে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। সামাজিক শৃঙ্খলা রক্ষা আর সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সবসময় রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে বাধাপ্রাপ্ত হয় এই বাহিনীর স্বাভাবিক কার্যক্রম। 5 আগস্টের পর সপ্তাহখানেক বিরতি দিয়ে আবারও নিজ কর্মস্থলে ফিরেছেন পুলিশ সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গুলশান ও মিরপুর বিভাগের থানাগুলো এখনও স্বাভাবিক রূপে ফেরেনি। গুলশান বিভাগের 6টি থানার মধ্যে 3টি, মিরপুর বিভাগের 7টি থানার মধ্যে 5টি থানা ক্ষতিগ্রস্ত হয়। সেনা সদস্যদের পাহারায় সীমিত পরিসরে শুরু হয়েছে বাড্ডা থানার কার্যক্রম। থানায় পুলিশ পেয়ে সাধারণ মানুষও খুশি। পুলিশ ছিল না, থানা এরিয়া ছিল না, আমরা অনেক সমস্যার মধ্যেই ছিলাম। এখানে কার্যক্রম চলতেছে, অনেক ভালো লাগতেছে। নতুন বাজারে অবস্থিত ভাটারা থানা, থানার সাথে ছিল পুলিশের বাসস্থান, সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্থায়ীভাবে ভাটারা থানা চালু হয়েছে গুলশানের আজাদ মসজিদের পাশে। খিলক্ষেত থানাতেও সীমিত পরিসরে দেওয়া হচ্ছে নাগরিক সেবা। গুলশান থানা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, ফলে স্বাভাবিকভাবেই সেবা দিচ্ছে এখানকার পুলিশ সদস্যরা। আমাদের গুলশান থানার কার্যক্রম শুরু হয়ে গেছে। পুলিশের জনতা, জনতায় পুলিশ, আমরা সবাই মিলে একত্রে কাজ করব। তো আমাদের জন্য পুলিশ অবশ্যই অনেক বেশি প্রয়োজনীয়। তাদের ছাড়া আমার মনে হয় না আমরা একটা দিনও পার করতে পারবো। রাজধানীর মিরপুরের পল্লবী থানা কয়েকটি চেয়ার টেবিল দিয়ে এখানেও হাতে কলমে চালু হয়েছে জিডি কার্যক্রম। আমি আশা করি যে সেবাটা আমি পেয়েছি, বাংলাদেশের এই 17 কোটি মানুষ আজকের পর থেকে যেন থানাতে এসে এই সেবাটাই পায়। মিরপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর 2-এ অবস্থিত মিরপুর মডেল থানা। 3 তলা ভবনের প্রতিটি ফ্লোরই পুড়ে যায়। সব থানা নিরাপত্তায় রয়েছে সেনা সদস্যরা। থানাগুলো খুব দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে আশাবাদী সাধারণ মানুষ। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
থানার কার্যক্রম নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম ও সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আমরা ঢাকার থানাগুলোর কি অবস্থা সে বিষয়ে প্রতিবেদনে জানছিলাম। চট্টগ্রামের থানাগুলোর কি অবস্থা, বিশেষ করে যেগুলোতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে সেখানে কি ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কাজ করছেন পুলিশ সদস্যরা? হ্যাঁ, ঢাকার মতোই চট্টগ্রামে আসলে সীমিত পরিসরে যে সেবা কার্যক্রম পুলিশের সেটি শুরু হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রামের খুলশী থানায় এবং আমার পেছনে দেখছেন যে এখানে সেবা প্রার্থীরা আসছেন এবং এখানে পুলিশকে সহযোগিতা করার জন্য সেনা সদস্যরা আছেন এবং ব্যাটালিয়ন আনসাররা আছেন। তারা মূলত এই এলাকার বিশেষ করে যারা জিডি বা অন্যান্য কার্যক্রমের জন্য পুলিশের সেবা বা থানার সেবা নিতে দেওয়া দরকার তার সেই সমস্ত কার্যক্রম সম্পাদন করছেন। এবং আমরা একটু আগে এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে মূলত এই সেবা কার্যক্রমের পাশাপাশি যেহেতু এখনো কার্যক্রমটি অ্যানালগ সিস্টেমেই দেওয়া হচ্ছে, আগে অনলাইনে যে জিডি বা অন্যান্য কার্যক্রমগুলো হতো, মামলা নেওয়া হতো, সেটি এখন বন্ধ রাখা হয়েছে। এর বাইরে মূলত যে টহল কার্যক্রম সেটিও তারা শুরু করেছেন এবং প্রাথমিকভাবে বিজিবি এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে এই টহল কার্যক্রমটি চলছে। আর ইতোমধ্যে চট্টগ্রামের 16টি থানার মধ্যে 11টি থানা কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দুটি থানার কথা বলতে পারি, পাহাড়তলী এবং কোতোয়ালি থানা। এই দুটি থানা ভবনের ভিতরেই এখন আস্তে আস্তে স্বাভাবিক কার্যক্রম শুরু করার চেষ্টা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ করছেন। তবে অন্যান্য থানাগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে কিন্তু ব্যাপক হারে যানবাহনের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তো সিএমপির পক্ষ থেকে এখন নতুন করে যানবাহন ভাড়া করে মূলত এই কর্মকাণ্ডগুলো পরিচালনা অর্থাৎ থানার যে টহল কার্যক্রম সেটি পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে অন্যান্য যে বিষয়গুলো আছে, বিশেষ করে পুলিশের থাকার জায়গা বা অন্যান্য যে ব্যাপারগুলো সেগুলো দেখা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে পতেঙ্গা থানা, যেটি আসলে কোনো অবকাঠামোই অবশিষ্ট নেই, সেই পতেঙ্গা থানার কার্যক্রম স্থানীয় একটি ফাঁড়িতে এখন শুরু হয়েছে। তো পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে এবং পুলিশ কর্মকর্তারা বলছেন যে দিন গড়ানোর সাথে সাথে তারা পুরোপুরি এই কার্যক্রম ঠিক করতে পারবেন। নিশ্চয়ই অনুপম, সাথেই থাকুন। এবার একটু জানবো সিলেটের পরিস্থিতি, সেখান থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, সিলেটে কি ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কাজ করছেন পুলিশ সদস্যরা, সেই সাথে জানাবেন যারা সেবা নিতে এসেছেন তারা কতটা সন্তুষ্ট? দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের যে কোতোয়ালি থানা রয়েছে সেখানে, এবং এখানকার যিনি ওসি রয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে তারা কিন্তু সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছেন, পাশাপাশি এখন পর্যন্ত এই থানার যে পুলিশ সদস্যরা তারাও কিন্তু বেশিরভাগ পুলিশ সদস্যই তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এবং তিনি জানিয়েছেন 51 জন পুলিশ সদস্য কিন্তু বর্তমানে এখানে কাজ করছেন। পাশাপাশি পুলিশ সদস্যদের বাইরেও কিন্তু যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তারাও কিন্তু নিরাপত্তার জন্য এই যে থানাটিতে তারা কর্মরত রয়েছেন। এবং সেনাবাহিনীর সদস্যদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু তাদের 10 জন সদস্য এই থানায় বর্তমানে রয়েছেন। এর বাইরেও কিন্তু আরও 10 জন সদস্য স্ট্যান্ড বাই দায়িত্ব পালন করছেন, যাতে করে যে কোনো প্রয়োজনে তারা থানায় আসতে পারেন, দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি আমরা এখানে আসার পর দেখতে পেরেছি যে যারা নগরবাসী রয়েছেন তারা তাদের নানা ধরনের অভিযোগ নিয়ে তারা কিন্তু এখানে আসছেন। পাশাপাশি যারা এখানকার ডিউটি কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গেও কথা বললাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 50টিরও বেশি কিন্তু সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি নগরের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য যে ধরনের পদক্ষেপ কার্যক্রম চালানো প্রয়োজন সেটিও তারা করে যাচ্ছেন। সিলেট থেকে থানার কার্যক্রম নিয়ে এই ছিল আমার কাছে। রানা মজুমদার এবং অনুপম শীল, আপনাদের দুজনকে ধন্যবাদ। চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া 35টি আগ্নেয়াস্ত্র ও 275 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর হামলার শিকার হয় নগরীর একাধিক থানা। গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ও এলাকাবাসীর সহায়তায় মোট 35টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে এসএমজি, চায়না রাইফেল, দেশি রাইফেল, শর্টগান, পিস্তল ও গুলি রয়েছে। এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। এদিকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে যে কোনো তথ্য র্যাবকে জানাতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
লুটের পর সারা দেশের বিভিন্ন স্থান থেকে ৩০৯টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ ৬,০০০-এর বেশি গুলি উদ্ধার করেছে পুলিশ। সংস্থার হেডকোয়ার্টার থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য অনুসারে এই পর্যন্ত ৩১৮টি টিয়ার শেল, 2টি টিয়ার গ্যাস গ্রেনেড ও 9টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর বিক্ষুব্ধ মানুষের রোষানলের শিকার হন পুলিশ সদস্যরা। ভাঙচুর করা হয় বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা। এছাড়া লুট করা হয় অস্ত্র ও গোলাবারুদ। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্কুল ছাত্র মারুফ মিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছে প্রশাসন। সকালে শহরের সাবালিয়া এলাকায় তার পরিবারের লোকজনের সাথে দেখা করেন জেলা প্রশাসন, পুলিশ ও সেনা কর্মকর্তারা। মারুফের মা বোনকে সান্ত্বনা ও সহযোগিতার আশ্বাস দেন তারা। এ সময় মারুফের পরিবারের পক্ষ থেকে হত্যার বিচার দাবি ও শহরের কুমুদিনী কলেজ গেট থেকে স্টেশন সড়কটি মারুফের নামে করার দাবি জানানো হয়। ৫ আগস্ট সদর থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় শাহিন স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র মারুফ মিয়া। বরিশাল বিভাগীয় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। তিনি বলেন, কারো মধ্যে কোনো বিভেদ না রেখে দল মত নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। বিভাগে ৫০টি থানায় কোনো আক্রমণ হয়নি জানিয়ে তিনি আরও বলেন, বরিশালের কোনো থানা থেকে অস্ত্রও লুট হয়নি। এজন্য প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমাদের থানাগুলো অক্ষত ছিল, আমাদের একটা অস্ত্র হারায়নি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষকের বাইরের গায়ে কোনো আঁচড় পড়েনি। সেই বিবেচনায় আমি মনে করি যে বাংলাদেশের সার্বিক প্রেক্ষিতে আমাদের বরিশাল বিভাগটা অন্যান্য বিভাগের চাইতে আনুমানিকভাবে আমি বলবো অনেক ভালো ছিলাম আমরা। স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজ 20, কাঁচামরিচ 20 ও আলুর দাম কমেছে 10 টাকা পর্যন্ত। ক্রেতা বিক্রেতারা বলছেন, সরকার পরিবর্তনের পর শিক্ষার্থীদের নিয়মিত বাজার তদারকি, চাঁদাবাজ ও সিন্ডিকেট না থাকায় নিত্যপণ্যের দাম রয়েছে নিম্নমুখী। বেনাপোল স্থলবন্দরে গত 3 দিনে ভারত থেকে 150 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে, যা পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন পাইকারি বাজারে। এক সপ্তাহেই হিলি বন্দর দিয়ে আমদানি হয়েছে 1900 মেট্রিক টন পেঁয়াজ। খুচরা বাজারে যা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। সকল বাজারে বলেছে যে আপনারা পেঁয়াজ 70 বেচেন, আলু 40 বেচেন। তখন ইন্ডিয়াতে ব্যবসায়ীরা এখানে আসার পরে দেখতেছে 90, 85 টাকা। রাজবাড়ী, ফরিদপুর, পাবনা সহ বিভিন্ন বাজারে এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ প্রতি কেজি 100 টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। গত সপ্তাহে ছিল 110 টাকা কেজি, 120 টাকা কেজি। ওই দাম 20 টাকা 10 টাকা করে কমেছে। ভালো, মোটামুটি 4400 টাকার বাজার এখনো 3900, 4000 এরকম চলছে পাইকারি বাজার। খুচরা বাজারে 100, 105, 100 এরকমই চলছে। যশোরে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম কমেছে 20 টাকা পর্যন্ত। এখন দেশি মরিচ 130 এবং ভারতীয় মরিচ 120 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় কমেছে এসব পণ্যের দাম। গ্যাসের মাসের ঝাল ছিল 180 থেকে 200, আর আজকের বাজার আছে 120 থেকে 140। বৃহৎ উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জে গত সপ্তাহের তুলনায় আলুর দাম কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। হিমাগারে প্রতি কেজি 47 টাকা, যা খুচরাতে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকার মধ্যে। ঠিক একই অবস্থা, আজকেও দাম কমে বাড়ে নাই। আলুর দাম 60 টাকা, এখানে 52 টাকা নিতেছে। এছাড়াও চট্টগ্রাম, বগুড়া, টাঙ্গাইল, যশোর, জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় ভোক্তা অধিকার ও শিক্ষার্থীদের তদারকি থাকায় কমেছে সবজি, মাছ, মুরগি সহ নিত্যপণ্যের দাম। এখন ঠিক আছে, আরো কমক, আমরা চাই আরো কমক, জনগণ সবাই কম। শিক্ষার্থীদের নজরদারিতে বাজার থেকে পালিয়েছে মধ্যস্বত্বভোগী, চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্র। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের মাঝে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজার পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যশোর ও হিলি থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে যশোরে, সেখান থেকে আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, গত কয়েকদিন ধরেই তো আমরা দেখছি যে বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। সেক্ষেত্রে
দরদামের দিক থেকে কি ধরনের তারতম্য চোখে পড়ছে আর সরবরাহ কেমন বাজারে? দেখুন, আসলে আমরা দেখেছি যে গত সপ্তাহে বাজারের যে দাম ছিল সমস্ত পণ্যের, সেই দামটি কিন্তু ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আমি যশোরের বড় বাজারে অবস্থান করছি। এই বাজারটিতেই কিন্তু আসলে মূলত অন্যান্য জায়গা থেকে কিন্তু এখানে সবজি আসে এবং এখানেই কিন্তু আসলে মূল যে পাইকারি এবং খুচরা যে বিক্রি সেটি কিন্তু এখানে হয়ে থাকে। আমরা দেখেছি যে প্রতিটি সবজিতেই কিন্তু আসলে দাম গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে তুলনামূলক কম। প্রতিটি সবজিতে পটল, আলু, লাউ, ঝিঙ্গা সহ অন্যান্য যে সমস্ত শাক সবজি আছে সবগুলোর দাম কিন্তু তুলনামূলক 5 থেকে 10 টাকা পর্যন্ত আমরা কম দেখেছি। বিশেষ করে কাঁচামরিচের ক্ষেত্রে দেখেছি যে কাঁচামরিচ কিন্তু এই মুহূর্তে যশোরে যেটি বিক্রি হচ্ছে, গত 15 দিন যদি আমরা পেছনে যাই সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছিল 240 টাকা থেকে 250 টাকা। সেটি কিন্তু এবার এখন ঠিক এই মুহূর্তে সেটি কিন্তু বিক্রি হচ্ছে পাইকারি 130 টাকার মতো এবং সেটি খুচরা বাজারে এসে স্থান ভেদে সেটি কিন্তু আসলে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা। এটির ভিতরে অবশ্য প্রকার ভেদ আছে। ভারতীয় যে মরিচ সেটি একটু কম দামে বিক্রি হচ্ছে এবং দেশি যে মরিচটি সেটি কিন্তু আসলে তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা কিন্তু বলছেন যে ঠিক এই মুহূর্তে যে বাজার দর আছে এখানে কিন্তু আসলে সরবরাহ গত সপ্তাহে যা ছিল বা তার কিছুদিন আগে যেটি ছিল তার চেয়ে কিন্তু এই মুহূর্তে সরবরাহ তুলনামূলক অনেক বেশি এবং সরবরাহ বেশি থাকার কারণেই মূলত আসলে যে সবজির দাম সেটি কিন্তু মানুষের নাগালের ভেতরে চলে আসছে, এমনকি কিন্তু তারা বলছেন। জিয়াউল হক, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি হিলিতে কি অবস্থা। হিলি থেকে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, হিলিতে পাইকারি এবং খুচরা বাজারে কি ধরনের দরদামের পার্থক্য চোখে পড়ছে এবং স্থল বন্দরে কোন ধরনের এখন পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেছেন কিনা শিক্ষার্থীরা? জি, আপনারা জানেন যে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে কিন্তু এই বন্দর দিয়ে প্রায় 1900 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এবং কাঁচামরিচ আমদানি হয়েছে প্রায় 800 মেট্রিক টন এবং আজকে সকাল থেকে কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত প্রায় 250 মেট্রিক টন কিন্তু পেঁয়াজ আমদানি হয়েছে। আমি এখন রয়েছি বন্দরে, এখানে কিন্তু পেঁয়াজ বেচা কিনা হয় এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যে পাইকাররা রয়েছেন তারা কিন্তু এখান থেকে কিন্তু পেঁয়াজ ক্রয় করে তারা নিয়ে যান। আমরা দেখছি কিন্তু আজকে যে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে 88 থেকে 90 টাকার মধ্যে, আর যেটি একটু মান খারাপ সেটি 80 থেকে 82 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো হিলি সহ আশপাশে যে উপজেলা রয়েছে এইসব উপজেলাতে মূলত যেগুলো একটু কোয়ালিটি খারাপ সেসব পেঁয়াজ কিন্তু বিক্রি হয়, আর সেটি খোলা বাজারে কিন্তু হয়তো 2-4 টাকা বাড়িয়ে কিন্তু বিক্রি করা হয়। এতে কিন্তু সাধারণ ক্রেতারা খুশি। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত দুদিন থেকে ছাত্রছাত্রীদের বাজার মনিটরিং এবং পোর্ট মনিটরিং করার কারণে কিছুটা হলেও নিত্য পণ্যর যে বাজার সেটা কিন্তু কিছুটা কমতির দিকে। আমরা দেখেছি যে সবজির বাজারে কিন্তু প্রতিটি পণ্যর কিন্তু 10 থেকে 20 টাকা কেজিতে কিন্তু কমে আসছে। পেঁয়াজ, কাঁচা ঝাল এখানেও কিন্তু প্রায় 5 থেকে 10 টাকা কমেছে। আমি কিছুক্ষণ আগে একজন আমদানিকারকের সঙ্গে কথা বলেছিলাম এবং তার কাছে জানার চেষ্টা করেছিলাম যে আসলে পেঁয়াজের দাম আরো কমার সম্ভাবনা আছে কিনা। তো তারা বলছেন যখন আমদানি বেশি হয় তখন কিন্তু পেঁয়াজের দামটা কমে, আর যখন আমদানি একটু কম হয় সেক্ষেত্রে কিন্তু দামটা বাড়ে। তো তারা বলছেন যে ভারত এবং বাংলাদেশে 1 কেজি পেঁয়াজ আমদানি করতে তাদের 33 টাকা খরচ হচ্ছে, ভারতে 25 টাকা, বাংলাদেশে 8 টাকা। যদি এই শুল্কটা না থাকতো তাহলে কিন্তু সাধারণ ক্রেতারা অনেক কম দামে পেঁয়াজটা কিনতে পারতেন। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। হিলি এবং যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলো কার্যত অচল হয়ে পড়েছে। বুথের পর বুথ ঘুরেও টাকা পাচ্ছেন না গ্রাহকরা। এতে প্রয়োজনীয় অর্থের অভাবে বিপাকে পড়েছেন তারা। দ্রুত এই সংকট কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। বেতন পেলেও বুথ থেকে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়েছেন বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ জাকারিয়া। নাসিরাবাদ 2 নং গেট, জিসি মোড়ের বিভিন্ন ব্যাংকের অন্তত 20টি বুথে চেষ্টা করে 3 দিনও পাননি টাকা। এখন স্যালারি পাইলাম, এখন যদি টাকাটা তুলতে না পারি তো আমরা খরচ করবো কিভাবে? এখন বাসা ভাড়া দিব, খাবো কিভাবে? এটা একটা সমস্যা না? তার মতো একই অবস্থায় পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক বুথ থেকে ঘুরছেন অন্যটিতে। কিছু বুথে টাকা মিললেও তা একেবারেই সীমিত, তারপর বন্ধ হয়ে যায় বিকেলেই। 800 টাকা উঠাতে পারি নাই, এই যে 3 দিন ধরে আমার এখন 1 টাকা নেই পকেটে। শাটার বন্ধ,
এখন কখন খুলে কখন বন্ধ করে জানি না, টাকা পাই না। বেসিক্যালি ছোট ছোট ট্রানজ্যাকশনগুলো করার জন্য করে। এখন যদি আমি 500-1000 টাকার জন্য ব্যাংকে যাই, তাহলে ব্যাংকের এটার আর কাজটা কি? স্বাভাবিক সময়ে প্রতিদিন বুথগুলোয় টাকা রিফিল করে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রতিষ্ঠান। তবে কিছুদিন ধরে নিরাপত্তাহীনতায় তারা আসছেন না নিয়মিত। জান এবং মালের নিরাপত্তার জন্য তো পুলিশের কাছে যাব। যখন আমার জানের নিরাপত্তা নাই, আমি তখন টাকা নিয়ে বা মালের নিরাপত্তা নিয়ে কিন্তু এটিএম বুথে যেতে পারতেছি না। সো এক কথায় যদি বলতে হয়, আমাকে বলতেই হবে শুধুমাত্র নিরাপত্তার অভাবে আমরা এই সাপোর্টটা দিতে পারতেছি না। সাম্প্রতিক সময়ে নগরীর নিরাপত্তা নিয়ে নানা সীমাবদ্ধতার কথা জানান পুলিশ কমিশনার। তবে দ্রুততা কাটিয়ে ওঠার আশ্বাসও দিয়েছেন তিনি। যেসব জায়গায় আমার ফুল ফেজেড পুলিশ রয়েছে, সেই সব জায়গায় আমি পুরো দমে আমি তাদেরকে সাপোর্ট দিতে পারবো, যে এটিএম বুথগুলো টাকাতে ভরতে। যে আমার তো মাত্র 5টাই হয়েছে, তবে তো আরও তো 11টা থানা ফুল ফেজেড রয়েছে। এটিএম বুথে অর্থ সংকটের পাশাপাশি ব্যাংক থেকেও একজন গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকার বেশি তুলতে পারছেন না। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গাজীপুরে পুরো দমে চলছে শিল্প কারখানার উৎপাদন। ক্ষতি পোষাতে অতিরিক্ত সময় কাজ করছেন শ্রমিকরা। নিরাপত্তা নিয়ে সংশয় থাকলেও শিল্প পুলিশের কাজে ফেরায় কেটে গেছে সেই উদ্বেগ। এখন ক্ষতি পোষাতে উঠে পড়ে লেগেছেন মালিক শ্রমিকরা। সাম্প্রতিক পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে গাজীপুর শিল্পাঞ্চল। প্রায় 1 সপ্তাহ পর রপ্তানিমুখী সহ বিভিন্ন কারখানার উৎপাদন চলছে পুরোদমে। তবে নিরাপত্তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও কেটে গেছে সেই উদ্বেগ। এরই মধ্যে কাজে ফিরেছে শিল্প পুলিশ। জেলার 4টি জোনে কারখানা নিরাপত্তায় মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন কারখানায় গিয়ে মালিক শ্রমিকদের খোঁজ খবর নিচ্ছে তারা। সারা বাংলাদেশ যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, ওর মাঝখানে আমাদের মতো মানুষ যারা অনেস্টলি ব্যবসা করার চেষ্টা করি, তাদের কিন্তু মেইন শঙ্কাটা ছিল যে কিছু হলে আমরা কোথায় গিয়ে বলবো, কার কাছে যাব। তো আলহামদুলিল্লাহ, যখন প্রশাসন কাজটা শুরু করে আমরা আশ্বস্ত ফিল করি। বিজিএমএ নেতারা জানিয়েছেন, পুলিশের কাজে যোগদানের পর থেকে মালিক শ্রমিকদের শঙ্কা দূর হয়েছে। এখন শতভাগ উৎপাদনে চলছে সব কারখানা। আমরা খুশি, আশাবাদী বিজিএমবি থেকে এবং আমরা মালিকরা, যেহেতু পুলিশের কার্যক্রম শুরু হয়েছে, আমরা মনে করি এখন আমরা নির্বিঘ্নে প্রতিষ্ঠানগুলো চালাতে পারবো। মালিক শ্রমিক সবাই নিরাপদ। সহিংস ঘটনায় তাদের অনেক সদস্য হতাহত হয়েছেন। এখন থেকে আরো আন্তরিকভাবে পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আমাদের যারা নিচের লেভেলের যাদের যে 11 দফা দাবি ছিল, উনি আশ্বস্ত করেছেন যে এই দাবিগুলা পর্যায়ক্রমে উনি বাস্তবায়ন করবেন। এর এই পরিপ্রেক্ষিতে গত পরশুদিন থেকে, ইনফ্যাক্ট গতকালকেও আমাদের টহল এবং পেট্রোল দল ছিল। গাজীপুরে 2000-এর বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এরই মধ্যে শতভাগ উৎপাদনে ফিরেছে কারখানাগুলো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র, শিক্ষার্থীদের ত্যাগ ও শহীদদের স্মরণ করতেই সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এসব কর্মসূচিতে। সকালে বগুড়ায় জেলা স্কুল, রেল স্টেশন, জেলখানার সামনে গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন দেয়ালের পোস্টার সরিয়ে সেখানে দৃষ্টিনন্দন চিত্রকর্ম তৈরি করছেন তারা। শিক্ষার্থীদের রং তুলিতে রঙিন হয়ে উঠছে মানিকগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার দেয়াল। নিপুণ হাতের গ্রাফিতিতে স্থান পাচ্ছে আন্দোলনে নিহতদের স্মৃতি আর প্রশাসনের অনিয়মের চিত্র। নোয়াখালীতে দেয়ালে দেয়ালে ছাত্র জনতার আন্দোলনের চিত্রকর্ম ও দেশ সংস্কারের নানা স্লোগান তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে, যেগুলো অনেকেই জানে না, সেগুলো আমাদের এই দেওয়ালের মাধ্যমে ফুটে তুলছে। আমাদের সংবিধানের অনেক নিয়ম কানুন আছে, সেগুলো অনেকজনে পড়াশোনা পড়েনি আর কি, সেগুলো আমরা দেওয়ালের মাধ্যমে তুলে ধরতেছি। সময় হয়তো আমরা আন্দোলনের জন্য করছি, এখন আমরা দেশটা সংস্কারের জন্য করতেছি, তাও আমরা আমাদের স্মৃতিগুলো ধরে রাখতে চাই। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবিতে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বরিশালে 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু করেছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। সকালে নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয় ও অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
একই দাবিতে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। তারা বলেন, হত্যাকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। চাঁদপুরের হাজীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। পিরোজপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস সড়কে গিয়ে শেষ হয়। এছাড়া খুলনা, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী, শরীয়তপুর, গোপালগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ ও ফরিদপুরে একই কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশ হয়। এদিকে কোটালীপাড়া উপজেলাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি করায় ক্ষোভ প্রকাশ করেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র সহ 719 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতরাতে সদর থানার উপপরিদর্শক অনবিক চাকমা বাদী হয়ে এই মামলা করেন। পুলিশ জানায়, 4 আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় ছাত্র জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ আদালতের সামনে অবস্থান নেয়। এ সময় উপজেলা চেয়ারম্যান AKM সালাউদ্দিন টিপু ও পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুমের নেতৃত্বে একটি মিছিল পুলিশের ওপর হামলা চালালে আহত হন 8 পুলিশ সদস্য। এ ঘটনায় 719 জনের নামে মামলাটি করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। বগুড়ায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের ছাপ এখন স্পষ্ট শহরের দেয়াল ও রাস্তাঘাট এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে। বিভিন্ন সড়কে চলাচল করা সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা থেকে চাঁদা তোলা বন্ধ হয়েছে। পুলিশ সুপার জানান, চাঁদাবাজি বন্ধে ট্রাফিকের দায়িত্বে থাকা সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল বগুড়ায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, গ্রাফিতি সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে শিক্ষার্থীদের উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে পুলিশ প্রশাসন সহ খেটে খাওয়া মানুষের। এরই ধারাবাহিকতায় 5 তারিখের পর থেকে সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের প্রভাবশালী নেতারা না থাকায় চাঁদা দিতে হচ্ছে না বলে জানান সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। আগে চাঁদা দিতে হতো 70-80 টাকা করে লাগতো মেডিকেল থেকে এবং চারমাথা যাতে, বর্তমানে আর কি লাগতেছে না। আগে চাঁদা দেওয়া লাগিয়েছিল, কিন্তু এখন আর দেওয়া লাগে না, এখন শুধু মাস্টারের টাকা দেওয়া লাগে 10 টাকা করে। সড়কে যাতে আর কখনো চাঁদা দিতে না হয় এজন্য পুলিশের পাশাপাশি বিএনসিসি, স্কাউট সহ শিক্ষার্থীরা এখন তৎপর। চাঁদা আমরা কাউকে দিব না, আমরা কারো কাছ থেকে চাঁদা নিব না। যেখানেই চাঁদা দিতে দেখব সেখানেই আমরা প্রতিহত করব। সদা সর্বদা সচেষ্ট আছি, কোথাও আমরা এরকম দেখি নাই, আর এরকম দেখলে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি আমরা। সড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশ প্রশাসনও সজাগ থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের থেকে অবশ্যই নির্দেশনা থাকবে যে যেন কোনো গোষ্ঠী যেন কোনো চাঁদাবাজি করে বা চাঁদাবাজি এ ধরনের পরিবহন সেক্টরে চাঁদাবাজিদের অস্থিতিশীল করতে না পারে, এই জন্য আমরা কড়াকড়ি নির্দেশনা থাকবে যে যেন যেটা বন্ধ হয়েছে যেন ভবিষ্যতে এটা কোনোভাবেই আর চালু না হয়। সেভাবে এদের মধ্যে আমরা নির্দেশনা দিয়েছি এবং সামনের দিকে আমাদের পুলিশি তৎপরতা এই বিষয়ে আরও অব্যাহত থাকবে। বগুড়ায় রাজনৈতিক দল ও পুলিশের অসাধু সদস্যরা মাসে অন্তত 30 লাখ টাকার চাঁদা তুলত বলে অভিযোগ আছে। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। 25 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে বেনাপোল মোংলা রুটে কমিউটার ট্রেন। সকাল 9:15টায় 250 যাত্রী নিয়ে রওনা দেয় ট্রেনটি। বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার আশঙ্কায় গত 20 জুলাই থেকে বন্ধ রাখা হয় বেনাপোল মোংলা ট্রেন চলাচল। পরিস্থিতির উন্নতি হওয়ায় সকালে শুরু হয় এই রুটে ট্রেন চলাচল। বৃহস্পতিবার থেকে চালু হবে বেনাপোল ঢাকা রেল যোগাযোগ। চাঁদপুরে মেঘনা নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নববধূ সহ 2 জন নিখোঁজ রয়েছেন। এ সময় মাঝি সহ 4 জনকে জীবিত উদ্ধার করা হয়। গতরাতে মেঘনার মোহনায় তীব্র স্রোতে এই দুর্ঘটনা ঘটে। এ
এর সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।